হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সকল চাকরির পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পর একটা লাইক এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার এই মিশন 100 চ্যানেলে প্রথম, তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। আর তাহলে চলো শুরু করি। আজকে প্রথম যে প্রশ্ন বলছে, নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে ভগৎ সিং। ভগৎ সিং ছিলেন নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা। তারপর দেখো, বলছে অর্থের রাজকুমার নামে কে পরিচিত ছিলেন? অর্থের রাজকুমার নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক অর্থের রাজকুমার নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সশস্ত্র বিপ্লবের জনক হিসাবে কে পরিচিত? ভারতীয় সশস্ত্র বিপ্লবের জনক হিসাবে কে পরিচিত? এর উত্তর হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফারকে। বাসুদেব বলবন্ত ফারকে ছিলেন ভারতীয় সশস্ত্র বিপ্লবের জনক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং এই বইটি কে লিখেছিলেন? উত্তর হবে এস.এন. ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি লেখা বই হচ্ছে এ নেশন ইন মেকিং। খুব ভালো প্রশ্ন, অবশ্যই তোমরা এটাকে মার্ক করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কে দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত ছিলেন? দ্বিতীয় বুদ্ধ নামে কে পরিচিত ছিলেন? এর উত্তরটা হবে অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় অশোক। আমরা দ্বিতীয় বুদ্ধ পেলাম, এবার বলছে দ্বিতীয় অশোক। দ্বিতীয় অশোক নামে কে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন। তারপর দেখো, বলছে মুঘল সম্রাট বাহাদুর শাহের আসল নাম কী ছিল? মুঘল সম্রাট বাহাদুর শাহের আসল নাম কী ছিল? উত্তর হয়ে যাবে জাফর আলী। জাফর আলী। মুঘল সম্রাট বাহাদুর শাহের আসল নাম ছিল জাফর আলী। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বিটল স্বামী মন্দিরের নির্মাতা কে ছিলেন? বিটল স্বামী মন্দিরের নির্মাতা কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিটল স্বামী মন্দিরের নির্মাতা। পরবর্তী প্রশ্ন বলছে নাদির শাহ ও মোহাম্মদ শাহের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? নাদির শাহ ও মোহাম্মদ শাহের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? উত্তর হবে কর্নেলের যুদ্ধ। কর্নেলের যুদ্ধ নাদির শাহ এবং মোহাম্মদ শাহের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মালজামিনী প্রথা কে চালু করেন? মালজামিনী প্রথা কে চালু করেন? খুব ভালো প্রশ্ন। উত্তর হবে মুর্শিদ কুলি খান। বাংলার নবাব মুর্শিদ কুলি খান মালজামিনী প্রথা চালু করেন। তারপর দেখো, বলছে স্বাধীন অযোধ্যা রাজ্যের বা স্বাধীন অযোধ্যার প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বাধীন অযোধ্যার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে সাদাত খান। সাদাত খান ছিলেন স্বাধীন অযোধ্যার প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে চিনকুলি খান বা নিজাম উল মুলক। স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা ছিলেন চিনকুলি খান বা নিজামুল মুলক যাই বলো। তা দেখো, সিডনি কোন নদীর তীরে অবস্থিত? ভূগোল থেকে এটা, সিডনি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে ডার্লিং নদীর তীরে সিডনি শহর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ডেট্রয়েট শহর কী জন্য বিখ্যাত? ডেট্রয়েট শহর কী জন্য বিখ্যাত? উত্তর হয়ে যাবে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য ডেট্রয়েট শহর বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে
ওস্তাদ ওস্তাদ আমির খান কোন হিন্দুস্তানি ঘরানার সাথে যুক্ত? খুব ভালো প্রশ্ন। ওস্তাদ আমির খান কোন হিন্দুস্তানি ঘরানার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে ইন্দোর ঘরানি বা ঘরানা। হ্যাঁ, ওস্তাদ আমির খান কোন হিন্দুস্তানি ঘরানার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে ইন্দোর ঘরানার সাথে। তবে দেখো বলছে ভবনাথ উৎসব, ভবনাথ উৎসব কোথায় পালিত হয়? ভবনাথ উৎসব কোথায় পালিত হয়? উত্তর হয়ে যাবে গুজরাটে। গুজরাটে ভবনাথ উৎসব পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কাকে শান্তির মানুষ বলা হয়? কাকে শান্তির মানুষ বলা হয়? উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রীকে। লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ বলা হয়। তবে দেখো বলছে বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? উত্তর হয়ে যাবে এফএ কাপ। এফএ কাপ হচ্ছে বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তবে দেখো জিয়া মঈনুদ্দিন ডাগর, জিয়া মঈনুদ্দিন ডাগর কিসের সাথে যুক্ত? জিয়া মঈনুদ্দিন ডাগর কিসের সাথে যুক্ত? এর উত্তর হবে বিনার সাথে, বিনা বাদক। হ্যাঁ, ওর সাথে জিয়া মঈনুদ্দিন ডাগর যুক্ত। তারপর দেখো যোগসূত্র, যোগসূত্র এটা বইটা কার লেখা? যোগসূত্র এই বইটি কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে পতঞ্জলি। পতঞ্জলি লেখা বই, বিখ্যাত বই যোগসূত্র। তবে দেখো বলছে নেপানগর, নেপানগর কী জন্য বিখ্যাত? নেপানগর কী জন্য বিখ্যাত? উত্তর হয়ে যাবে নিউজ প্রিন্ট। হ্যাঁ, নিউজ প্রিন্ট তৈরির জন্য নেপানগর বিখ্যাত। পরবর্তী প্রশ্ন বলছে মহামান্য কোন বিখ্যাত ব্যক্তির উপাধি ছিল? মহামান্য, মহামান্য কোন বিখ্যাত ব্যক্তির উপাধি ছিল? উত্তর হয়ে যাবে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্যের বিখ্যাত উপাধি ছিল মহামান্য। তবে দেখো সূর্যমুখী, এটা খুব ভালো প্রশ্ন, মার্ক করে নেবে অবশ্যই। সূর্যমুখী চিত্রটি কে এঁকেছেন? সূর্যমুখী চিত্রটি কে এঁকেছেন? এর উত্তর হবে ভ্যান গফ। হ্যাঁ, ভ্যান গফ উনি এই সূর্যমুখী চিত্রটি এঁকেছেন। এই প্রশ্নটা কিন্তু বারবার অনেক পরীক্ষায় এসেছে, খুব ভালো প্রশ্ন, এটা অবশ্যই মার্ক করবে। তবে দেখো হামাস, বর্তমানে সকলে এই নামটার সাথে পরিচিত। হামাস কোন দেশের সন্ত্রাসী গোষ্ঠী? হ্যাঁ, হামাস কোন দেশের সন্ত্রাসী গোষ্ঠী? উত্তর হয়ে যাবে প্যালেস্টাইন। প্যালেস্টাইনের সন্ত্রাসী যে গোষ্ঠী সেটা হচ্ছে হামাস। পরবর্তী প্রশ্ন কটন টেক্সটাইল শিল্প ব্যাপক পরিমাণে দেখা যায় কোন কোন রাজ্যে? কটন টেক্সটাইল শিল্প ব্যাপক পরিমাণে দেখা যায় কোন কোন রাজ্যে? উত্তর হয়ে যাবে মুম্বাই ও আহমেদাবাদে। মুম্বাই ও আহমেদাবাদে কটন টেক্সটাইল শিল্পটা ব্যাপক পরিমাণে দেখা যায়। তবে দেখো SIDO, সিডো এটা কিসের উন্নয়নের সাথে সম্পর্কিত? SIDO এই সিডো কিসের উন্নয়নের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে ক্ষুদ্র শিল্পের সাথে সিডো যুক্ত। তবে দেখো ট্রেড ইউনিয়ন আইন পাস হয়েছিল কত সালে? ট্রেড ইউনিয়ন আইন পাস হয়েছিল কত সালে? উত্তর হয়ে যাবে 1926 সালে। 1926 সালে ট্রেড ইউনিয়ন আইন পাস হয়। তবে দেখো বলছে ভারতীয় অর্থনীতির জন্য মোট দেশীয় সঞ্চয়ের গড় হার বর্তমানে অনুমান করা হয়েছে কত? ভারতীয় অর্থনীতির জন্য মোট দেশীয় সঞ্চয়ের গড় হার বর্তমানে অনুমান করা হয়েছে কত? উত্তর হবে 25 থেকে 30%। 25 থেকে 30% গড় আয়। তবে দেখো নতুন কৃষিনীতির প্রতিশ্রুতি কোন কোন বিষয়ের উপর? প্রশ্নটির উপর ওই নতুন কৃষিনীতির প্রতিশ্রুতি কোন কোন বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে? উত্তর হয়ে যাবে সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং ব্লু বিপ্লব। মানে নতুন কৃষিনীতি এর সাথে প্রতিশ্রুতি বা নতুন কৃষিনীতিতে প্রতিশ্রুতি ছিল কোন কোন বিষয়ের উন্নতির জন্য? উত্তর হয়ে যাবে সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং ব্লু বিপ্লবের। তবে দেখো ইপিজেড এর পুরো অর্থ কী?
বা পুরো কথা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। হ্যাঁ, EPZ এর পুরো কথা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। তোমরা এটা অবশ্যই এটা মার্ক করে নেবে, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। বলছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিন্দু কোনটি? খুব ভালো প্রশ্ন। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিন্দু কোনটি? উত্তর হয়ে যাবে গোর্গাবুরু। গোর্গাবুরু হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিন্দু। তারপর দেখো বলছে গোপীবল্লভপুর কোন নদীর ধারে অবস্থিত? গোপীবল্লভপুর কোন নদীর ধারে অবস্থিত? উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা। হ্যাঁ, সুবর্ণরেখার তীরে গোপীবল্লভপুর অবস্থিত। তবে দেখো বলে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ছিল? কত ছিল? উত্তর হয়ে যাবে 9.13 কোটি। পূর্ব কলকাতা জলাভূমি কী নামে পরিচিত? পূর্ব কলকাতার জলাভূমি কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে রামসার সাইট। হ্যাঁ, পূর্ব কলকাতার জলাভূমি কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে রামসার সাইট। তারপরে প্রশ্ন দেখো বলছে কোন জেলা পশ্চিমবঙ্গের চালের বাটি নামে পরিচিত? কোন জেলা পশ্চিমবঙ্গের চালের বাটি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে বর্ধমান জেলা। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো বলছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতির পরিমাণ কত? পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতির পরিমাণ কত? উত্তর হবে 623 কিমি। হ্যাঁ, 623 কিমি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি 623 কিমি। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো বলছে মুর্শিদাবাদ কোন প্রশাসনিক বিভাগের অধীনে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। এটা অনেক ইন্টারভিউতে অনেক ক্যান্ডিডেট প্রশ্নটা ধরেছিল, প্রাইমারি আপার প্রাইমারি যাই বলো। মুর্শিদাবাদ কোন প্রশাসনিক বিভাগের অধীনে অবস্থিত? উত্তর হয়ে যাবে প্রেসিডেন্সি বিভাগ। হ্যাঁ, মুর্শিদাবাদ প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখো বলছে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের দীর্ঘতম রাজ্য সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের দীর্ঘতম রাজ্য সীমানা রয়েছে? উত্তর হবে ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ডের। তারপর দেখো বলছে পশ্চিমবঙ্গের কোন জেলা নেপাল সীমান্তে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলা নেপাল সীমান্তে অবস্থিত? উত্তর হয়ে যাবে দার্জিলিং। দার্জিলিং হচ্ছে নেপাল সীমান্তে অবস্থিত। পরবর্তী প্রশ্ন তুফানগঞ্জ কোন জেলার একটি মহকুমা? তুফানগঞ্জ কোন জেলার একটি মহকুমা? উত্তর হয়ে যাবে কোচবিহার। কোচবিহার হচ্ছে তুফানগঞ্জের একটি মহকুমা। পরবর্তী প্রশ্ন কোন সালে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে পৃথক হয়েছে? কোন সালে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে পৃথক হয়েছে? উত্তর হয়ে যাবে 1986 সালে। 1986 সালে উত্তর চব্বিশ পরগনা ভেঙে দক্ষিণ চব্বিশ পরগনা হয়। তারপর দেখো বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? উত্তর হবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের সাক্ষরতার হার সব থেকে বেশি। তবে দেখো জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যানকে উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী, PM। পরবর্তী প্রশ্ন একটি রাজ্যের গভর্নরকে নিয়োগ করেন কে? একটি রাজ্যের গভর্নরকে নিয়োগ করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট। তারপর দেখো বলছে সংবিধানের কোন অংশে জরুরি অবস্থার বিধান রয়েছে? সংবিধানের কোন অংশে কোন পার্টে জরুরি অবস্থার বিধান রয়েছে? উত্তর হয়ে যাবে খণ্ড 28। খণ্ড 28। তারপর দেখো এটা 28 না 18? খণ্ড 18। 28 না, এটা খণ্ড 18 হবে। তবে দেখো বলছে কোন ধারাটি ভোটের অধিকার নিয়ে আলোচনা করে? কোন ধারাটি ভোটের অধিকার নিয়ে আলোচনা করে? উত্তর হয়ে যাবে 326 নম্বর ধারা ভোটের অধিকার নিয়ে আলোচনা করে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব বলছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে একজন
ভোটাধিকার বা একজন মানুষের বয়স 21 থেকে 18 বছর কমিয়ে 18 বছর করা হয়? উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে কে লোকসভা নির্বাচন পরিচালনা করে? কে লোকসভা নির্বাচন পরিচালনা করে? উত্তর হয়ে যাবে নির্বাচন কমিশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হয়ে যাবে সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন, কে ইউনিয়ন পাবলিক সার্ভিসে সদস্যদের নিয়োগ করেন? কে ইউনিয়ন পাবলিক সার্ভিসে সদস্যদের নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ইউনিয়ন পাবলিক সার্ভিসের সদস্যদের নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, কোন নিবন্ধটি নতুন সর্বভারতীয় সৃষ্টির সাথে সম্পর্কিত? কোন নিবন্ধটি নতুন সর্বভারতীয় সৃষ্টির সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 312 বা ধারা 312। পরবর্তী প্রশ্ন, বলছে সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে অংশ নম্বর বা পার্ট নম্বর 20। পরবর্তী প্রশ্ন, বলছে কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে? উত্তর হয়ে যাবে আর্টিকেল 368 ধারা 368। ভালো করে দেখবে, অংশ বললে 20 আর অনুচ্ছেদ বললে আর্টিকেল 368। পরবর্তী প্রশ্ন, বলছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে ডাকতে পারে? সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে ডাকতে পারে? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। তারপরে দেখো, বলছে সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন কে? সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, পারলে প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নাও এবং ভিডিওটাকে একটা লাইক করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।